আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব অনার্স সেকেন্ড ইয়ারের যে কম্পালসারি ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব থাকে এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কাজ করব আজকে। রাইট ফর্ম অফ ভার্বটা আমরা হালকা যদি আমরা দেখে আসি যে প্রশ্নের মধ্যে কিভাবে থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 2022 সালে যে প্রশ্ন হয়েছিল পরীক্ষায়, এই পরীক্ষার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমরা এক নজর দেখে আসি যাতে আমাদের একটু আইডিয়া তৈরি হয় যে প্রশ্নটা আমাদের কিভাবে থাকবে, আমাদের কিভাবে উত্তরটা করতে হবে। এখানে 10 নম্বরে ছিল রাইট ফর্ম অফ ভার্বের অপশনটি। এখানে কিন্তু লেখা আছে যে কোনো 5টি অ্যান্সার করতে হবে, কিন্তু এইখানে কিন্তু টোটাল দেওয়া আছে 7টা। তাহলে 7টি অপশনের মধ্যে যে কোনো 5টি অপশন আমাদের অ্যান্সার করতে হবে। এইখানে তাহলে আরেকটু বিষয় যদি আমরা দেখি যে কোন 5টি অ্যান্সার করব, যে কোনো 5টি অ্যান্সার করতে পারি। যেমন এইখানে এ, বি, ই, এফ, জি এভাবে দিতে পারি, অথবা এ, বি, সি, ডি, ই পর্যন্ত সিরিয়ালি 5টা দিতে পারি। এখানে সিরিয়াল মেনটেন না করলেও চলবে, যে কোনো 5টি অ্যান্সার করলেই এখানে যে অ্যান্সারগুলোতে সঠিক হবে সেগুলোর জন্য নাম্বার দেওয়া হবে। আর আরেকটা বিষয় আমরা এখানে দেখে যাই, সেটা হচ্ছে এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে, এইখানে গ্যাপটা কিন্তু যে শব্দটা কিন্তু দেওয়াই আছে, এই শব্দটার ফর্মটা সঠিক কোনটা সেই সঠিক ফর্মটা শুধু আমাদের বসাতে হবে। আর ইন্টারমিডিয়েটের রাইট ফর্ম অফ ভার্ব, অনার্সের রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে অল্প একটু পার্থক্য হচ্ছে। এখানে বেসিক সহ যদি আমরা 10টা নিয়ম পড়ে ফেলি, 10টা রুল পড়লেই মোটামুটি আমাদের এগুলো থেকে কমন পড়ে যাবে। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি যে এইখানে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বটা দেখছি, সেই রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু এ নাম্বারে এইখানে দেখা যাচ্ছে ইফের ব্যবহার, বি নাম্বারের ব্যবহারটা আসছে হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার, প্যাসিভ ভয়েস থেকে আসছে। এগুলো আমরা নিয়মটা বুঝতে পারবো, পড়লেই বুঝতে পারবো। এখানে কিন্তু অ্যাজ ইফের নিয়ম আসছে, এখানে ইট ইজ হাই টাইমের নিয়মটা এসে গেছে, অতীত নির্দেশিত শব্দ আছে এখানে। আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব, কুড নট হেল্পের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়, এই নিয়মটা আসছে। আর এইখানে হচ্ছে শব্দ দিয়ে বাক্য চেনা, এটা যেমন ধরো জাস্ট নো, এবার ইয়েট, এই শব্দগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা শব্দ দিয়ে বাক্য চেনা, এগুলো আমরা রুলের মধ্যেই পড়তে পারবো। আমরা একটু ধারণা নিয়ে নিলাম রাইট ফর্ম অফ ভার্বটা কীভাবে আমরা পাবো। অ্যান্ড শুরুতেই বলা ছিল যে রাইট ফর্ম অফ ভার্ব অনার্সের যে রাইট ফর্ম অফ ভার্বটা, এই রাইট ফর্ম অফ ভার্বের বেসিক সহ আমরা যদি টোটাল 10টি রুল পড়ি তাহলে মোটামুটি আমাদের ধরে নেওয়া যায় 7টার মধ্যে 5টা কমন পড়বে। এখন আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের যে বেসিক বিষয়টা, সেই বেসিক বিষয়টা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য চেষ্টা করব। আমরা প্রথমেই দেখেছি যে ভার্বের যে গ্যাপের মধ্যে একটা ভার্ব দেওয়া থাকবে, সাপোজ দেওয়া আছে হচ্ছে রাইট, এটা গ্যাপের মধ্যে দেওয়া আছে ব্র্যাকেটের ভেতরে। এখন এই ভার্বটার ইন টোটাল ফর্ম হতে পারে কয়টা? তাহলে ভার্বের বেসিকটা আমরা যদি জানি, সেটা হচ্ছে বেস ফর্মটা হচ্ছে ভার্বের, যেমন ভার্বের বেস ফর্ম হয়, ফর্মগুলো যদি বলি তাহলে বেস ফর্ম যদি লিখি তাহলে যেমন ধরো রাইটের বেস ফর্ম হবে রাইট। আর ভার্ব ওয়ান ফর্মের কথা যদি বলি, ভার্ব ওয়ান ফর্ম কিন্তু এটাও কিন্তু রাইট। তাহলে ভার্বের হচ্ছে যে ফর্মগুলোর কথা যদি বলি, ভার্ব ওয়ান ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, ভার্ব টু ফর্ম, ভার্বের 3 ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম। তাহলে আমরা কিন্তু দেখলাম যে একটা ভার্ব যখন আমরা দেখব, এই ভার্বের ফর্ম হতে পারে সম্ভাব্য 5টি, 1, 2, 3, 4, 5। এই 5টি সম্ভাব্য ফর্ম হবে ভার্বের। তাহলে এই 5টি ফর্মের মধ্যে কোন ফর্মটি সঠিক সেটা আমাদের তাহলে একটু বুঝে আসতে হবে। এখন এই ভার্বের ফর্মগুলোর মধ্যে ভার্ব ওয়ান ফর্ম, ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস ফর্ম, এগুলো যদি আমরা রাইট দিয়ে কনভার্ট করি তাহলে ভার্বের ওয়ান ফর্ম বা বেস ফর্ম যেটা রাইট, এস বা ইএস যুক্ত ফর্ম যদি কোথাও প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে রাইটস। আর পাস্ট ফর্ম যদি বলি যেমন হবে হচ্ছে রুট, আর ভার্বের 3 ফর্ম হবে হচ্ছে রিটেন, আইএনজি ফর্ম হচ্ছে রাইটিং। তাহলে যে কোনো ভার্বেরই 5টা ফর্ম হবে। এই 5টা ফর্মের
কোন ফর্মটা আমরা ব্যবহার করব এটা মূলত কয়েকটা গ্রামাটিক্যাল বিষয়ের উপর ভেরি করে থাকবে, নির্ভর করবে। এখন আমরা একটু আইডিয়া নিলাম একটা ভার্বের কয়টা ফর্ম হতে পারে। তাহলে যে কোনো ভার্বেরই এই 5টা ফর্ম হতে পারে। এই 5টা ফর্মের কোন ফর্মটা আমরা ব্যবহার করব সেটা নির্ভর করবে বাক্যের স্ট্রাকচার, বাক্যের টেন্স, সাবজেক্টের নাম্বার, এগুলোর উপর নির্ভর করবে। তাহলে বিষয় মাথায় রাখতে হবে, এইখানে যে আমরা 5টা ফর্ম দেখলাম ভার্বের, এই ভার্বের 5টি ফর্ম নির্ভর করবে আরও কয়েকটি গ্রামাটিক্যাল বিষয়ের উপরে, যে গ্রামাটিক্যাল বিষয়গুলো সম্পর্কে আমাদের অল্প ধারণা নিতে হবে। যে বাক্যটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে দেওয়া থাকবে, যেমন আমরা যদি একটা দেখি, যেমন ধরো এইখানে এই ডি নাম্বার বাক্যটা আমরা ধরছি, এই বাক্যটা, এই টোটাল বাক্যটা আমাদের বুঝতে হবে যে এই বাক্যটার আসলে টেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স কোনটা, অথবা প্রেজেন্টের ইনডিফিনিট, প্রেজেন্টের কন্টিনিউয়াস বা প্রেজেন্টের পারফেক্ট কোনটা, এটা আমাদের বুঝতে হবে। এখন এই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজন যে বাক্যের টেন্সটা কি এবং বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব অবস্থান করছে কিনা, এই দুটা বিষয়ের ওপর কিন্তু আবার এই 5টা ফর্মের কোন ফর্মটা বসবে এটা কিন্তু ভেরি করে থাকে। এরপর হচ্ছে সাবজেক্টটা আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল। এর মানে সহজ করে যদি বলি, সাবজেক্ট দ্বারা কি একজনকে বোঝাচ্ছে না একের বেশি জনকে বোঝাচ্ছে, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আরেকটা বিষয় বুঝতে হবে যে সাবজেক্টটা দেওয়া আছে, সেই সাবজেক্টটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট। মানে প্যাসিভ এবং অ্যাক্টিভের বিষয়টা আমাদের একটু মাথায় নিতে হবে। তবে এটা খুব বেশি না, আমাদের যে সাবজেক্টগুলো ব্যক্তি, এগুলোর ম্যাক্সিমামই দেখা যায় যে অ্যাক্টিভ সাবজেক্টের অন্তর্ভুক্ত, আর যেগুলো ব্যক্তি না বস্তু, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু চেক করতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 7টা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা দেখি যে 3টা থেকে 4টায় আসে প্রায় স্ট্রাকচারাল নিয়মে। যেমন আমরা এখানে যদি একটা প্রশ্নকে জাজমেন্ট করে দেখি, যেমন প্রথম প্রশ্নটাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু বি নাম্বারটা এটা স্ট্রাকচারাল, এরপরে হচ্ছে এই যে এফ নাম্বারটা স্ট্রাকচারাল, জি নাম্বারটা স্ট্রাকচারাল। এখানে কিন্তু 3টা পাইলাম যেটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে। এখন আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন গ্রামাটিক্যাল উপর বেস করে পড়তে হবে। দ্বিতীয়টা যদি আমরা দেখি, এই এ নাম্বারটাও কিন্তু স্ট্রাকচারাল, এরপর হচ্ছে বি নাম্বারটা স্ট্রাকচারাল নিয়ম, সি নাম্বারটা স্ট্রাকচারাল, ডি নাম্বারটাও স্ট্রাকচারের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে, আর ই নাম্বারটা অবশ্য সাবজেক্টের উপর ভিত্তি করে। এরপরে হচ্ছে জি নাম্বার, এইখানে কিন্তু 5টাই পাইছি আমরা স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের নিয়মে স্ট্রাকচারাল নিয়মগুলো। তাহলে আমরা যে বিষয়টা আজকে দেখতে পেলাম সেটা হচ্ছে একটা ভার্বের এই 5টি ফর্ম, এই 5টি ফর্মের মধ্যে কোন ফর্মটি আমরা রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপে ব্যবহার করব সেটা নির্ভর করবে আমাদের এই 4টি বিষয়। সেটা হচ্ছে বাক্যের টেন্সটা কী আছে, বাক্যের সাবজেক্টের নাম্বারটা কী আছে, নাম্বারটা বলতে এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল সেটা, বাক্যের সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখতে হবে। এই দুটো কিন্তু সাবজেক্ট সংক্রান্ত, আর এটা হচ্ছে বাক্যের টেন্স সংক্রান্ত, আর এটা হচ্ছে স্ট্রাকচার। এই 3টা বিষয় মূলত আমাদের নজরে দিতে হবে। এখন আমরা যদি টেন্সের বিষয়টা বলি, টেন্সটা নির্দেশক কিছু শব্দ আছে, টেন্স নির্দেশক শব্দ। কোনো একটা বাক্যে ইয়েস্টারডে আছে তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সে, কোনো একটা বাক্যে যদি টুমরো থাকে তাহলে অবশ্যই সেটা ফিউচার টেন্সে, কোনো একটা বাক্যে যদি বর্তমান নির্দেশিত কোনো বক্তব্য থাকে বা অতীত নির্দেশিত শব্দ না থাকে, ভবিষ্যৎ নির্দেশিত কোনো শব্দ না থাকে, নর্মালি ধরে নেব তাহলে এটা প্রেজেন্ট টেন্সে। এখন সাবজেক্ট বিষয়ে আমরা যদি একটু ধারণা নিয়ে নিই, সাবজেক্ট হচ্ছে আমরা 2টা ভাগে দেখতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটার সাথে আরেকটু জুড়ে দিতে পারি আমরা, সেটা হচ্ছে যদি বলি যে সাবজেক্টটাকে আরেকটু স্পেসিফিক করা যায়, সেই স্পেসিফিকটা হচ্ছে যদি আমরা দেখি যে কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট যদি দেখি আমরা কোনগুলো। এখন থার্ড পার্সন সিঙ্গুলার বিষয়টা কি, যেমন আমরা কিন্তু জানি যে পার্সন হচ্ছে 3টা, যেমন আই এবং উই, এই 2টা হচ্ছে ফার্স্ট পার্সন, এই 2টা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ একাই সে হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে 3টা শব্দের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড শেষ। এখন এই 3টা শব্দের বাহিরে যে শব্দগুলো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, ওই শব্দগুলোই সবগুলোই হবে থার্ড পার্সন।
এখন থার্ড পারসনগুলোর মধ্যে সিঙ্গুলার কোনগুলো এটা যদি আমরা একটু দেখে নিতে চাই, হি এটা অবশ্য আই, উই, ইউ এই তিনটার মধ্যে পড়ে না, মানে থার্ড পারসন। হি দ্বারা বোঝায় একজনকে, মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। শি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ইট এটাও থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। দিস, দ্যাট, এই সাবজেক্টগুলো কোনো একটা বাক্যে যদি থাকে তাহলে ধরে নেব এই সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এখন ইনডেফিনিট প্রনাউন, ইনডেফিনিট প্রনাউনগুলো কোনগুলো? যেমন এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, ওয়ান, অল। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, ওয়ান, অল। এই সাবজেক্টগুলো হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। এর মানে ইনডেফিনিট প্রনাউন যদি কোনো একটা বাক্যে বসে সেই বাক্যের সাবজেক্টটা অবশ্যই ধরে নিতে হবে সিঙ্গুলার সাবজেক্ট। তবে এইখানে আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, অনেকগুলো ইনডেফিনিট প্রনাউন দেখতে প্লুরালের মতো মনে হলেও এরা আসলে কেউ প্লুরাল না, সবাই হচ্ছে সিঙ্গুলার। যেমন এদের মধ্যে থেকে অল পর্যন্ত 11টা ইনডেফিনিট প্রনাউন আছে। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, ওয়ান এবং অল। এই অলটাকে কিন্তু অনেক সময় দেখতে মনে হয় প্লুরাল, বাট এ কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল না। যেমন অল ইজ ওয়েল, একটা বাক্যের বিখ্যাত একটা ডায়লগ আমরা দেখি, এইখানে কিন্তু অলের পরে কিন্তু এখানে আর ব্যবহার করা হয় না, ইজ। এরপরে যদি দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাউন কোনগুলো হবে, আমরা জানি কোনো একটা নাউনকে যদি আমরা প্লুরাল করতে চাই, নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা হবে প্লুরাল। তাহলে সহজ করে যদি বুঝি যে নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেমন আমরা লিখলাম এখানে একটি নাউন বুক, তাহলে এই নাউনটা আমরা দেখতেই পাচ্ছি এস যুক্ত না, এর মানে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এখন যদি আমি এই নাউনের সাথে একটা এস যোগ করে দেই তাহলে আমি বুঝতে পারলাম যে এই নাউনটা প্লুরাল নাউন। এখন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সবসময় এস অথবা ইএস যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের সাথে কি থাকবে? এস বা ইএস। এটা আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দেব কখন? সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। তবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু দেখে আসছি এস বা ইএস যোগ করার বিষয়টা শুধুমাত্র প্রেজেন্ট, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সে কিন্তু এস বা ইএস যোগ করার কোনো অপশন নেই। থ্রি ফর্মে এস বা ইএস যোগ করার কোনো অপশন নেই। কোনো একটা বাক্য প্রেজেন্ট টেন্স এবং সেই প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা এস বা ইএস যোগ করতে পারবো। একটা এক্সাম্পল আমরা দেখে আসি, যেমন হি রাইট এ পয়েম। এখন এই বাক্যটার মধ্যে কোনো অতীত নির্দেশিত শব্দ নেই, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এই বাক্যের সাবজেক্টটা নিজেই লিখতে পারে, আর মানে অ্যাক্টিভ সাবজেক্ট। এখন এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের লিস্ট করে নিয়ে এসেছি, এটা হি, শি, ইট, দিস, দ্যাট, তারপরে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি। আর যদি নাউন থাকে রায়ান, রহিম, করিম, জামাল, কামাল, বুক, এগুলো যদি এদ ছাড়া থাকে তাহলে এমনিতেই তো শুধু আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের সাথে এস যোগ করা যায়, ব্যক্তিবাচক নাউনের সাথে এস যোগ করা যায় না। হি, এই হিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ভার্বের সাথে আমাদের এস বা ইএস দিতে হবে। এখন যেহেতু ই শব্দটার সাথেই আছে তাহলে সুতরাং আমাদের উত্তরটা হবে রাইটস। এখন এস আমরা কেন দিলাম? প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস দিতে হবে। প্রেজেন্ট টেন্সে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স আর হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মূল ভার্ব লিখি সেই মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে হবে। তাহলে আমরা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সংক্রান্ত যে অল্প একটু বেসিক সেইটা আমরা জেনে নিলাম। এটা যদি আমরা আরেকটু সাম আপ করি তাহলে যেই সাবজেক্টগুলো দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে, আমাদের সহজ করে মনে রাখতে হবে, যেই সাবজেক্টগুলো দ্বারা একজন মাত্র ব্যক্তিকে বোঝাবে ওই সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে অবস্থান করে, টেন্সটা যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিতে হবে।
আর যদি পাস্ট টেন্স হয় তাহলে তো ভার্বের পাস্ট ফর্ম দেবো, পাস্ট ফর্মের সাথে তো এস বাই এস যোগ করা যায় না। এখন আমাদের আরেকটা বেসিক জানতে হবে, আমরা কিন্তু শুরুতেই জেনে নিচ্ছি আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে বেসিকটা একটু বুঝতে হবে। বেসিকটা কিন্তু আমরা সাবজেক্ট সংক্রান্ত বেসিকটা বুঝতে পারলাম। সাবজেক্ট সংক্রান্ত বেসিকটা কি ছিল? সাবজেক্ট সংক্রান্ত বেসিকটা হচ্ছে সাবজেক্টটা দ্বারা কি সিঙ্গুলার ব্যক্তিকে বোঝাচ্ছে বা বস্তুকে বোঝাচ্ছে, না প্লোরাল ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে। সিঙ্গুলার এবং প্লোরাল বলতে এক বা একজনকে বোঝালে সেটা সিঙ্গুলার, একের অধিক বোঝালে সেটা প্লোরাল। এটা হচ্ছে সাবজেক্ট সংক্রান্ত বেসিক। এরপর 10টা রুল আমাদের পড়তে হবে। এখন সাবজেক্ট সংক্রান্ত বেসিক পড়ার সাথে সাথে আমাদের আরও একটা বিষয় জানতে হবে, যে সাবজেক্টটা আমরা দেখলাম নাম্বারের ভিত্তিতে, সাবজেক্টের নাম্বারটা কি সিঙ্গুলার না প্লোরাল, এটা আমরা কিন্তু দেখে আসলাম। এখন সাবজেক্টটা আরেকটাভাবে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ভয়েস। আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসকে যদি বুঝতে চাই তাহলে সোজা করে লিখলাম সাবজেক্ট প্যাসিভ বা প্যাসিভ সাবজেক্ট, এক কথাই হবে। সাবজেক্ট যদি প্যাসিভ হয়, এটা কখন সাবজেক্টটা প্যাসিভ হবে? তাহলে যেমন একটা বাক্য আমি লিখি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। আমি এখানে একটা বাক্য দিলাম, বাক্যের সাবজেক্টে দিলাম হচ্ছে বুক বা বই, এখানে ব্রেকেটে দিলাম হচ্ছে বাই ফ্রম এ শপ। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো, অর্থটা একটি বই একটি দোকান থেকে, এখন এইখানে কেনার বিষয়টা হচ্ছে বাই। এখন আমাকে প্যাসিভ সাবজেক্টটা যদি আমি বুঝতে চাই তাহলে বুঝতে হবে এই যে সাবজেক্টটা যে আছে এ বুক, এই সাবজেক্টটা এইখানে যে ভার্ব আছে বাই মানে ক্রয় করা, কেনার কাজটা করতে পারে কিনা। তাহলে যদি সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে তাহলে সে অ্যাক্টিভ সাবজেক্ট, যদি সাবজেক্ট ভার্বের কাজ করতে না পারে তাহলে সে হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তাহলে প্যাসিভ সাবজেক্ট কোনটা হবে? যে বাক্যের সাবজেক্ট মূল ভার্বের কাজ সম্পন্ন করতে পারে না, যে বাক্যের সাবজেক্ট মূল ভার্বের কাজ সম্পন্ন করতে পারে না, এই সাবজেক্টটাই হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এখন সাবজেক্ট প্যাসিভ হলে, সাবজেক্ট প্যাসিভ হলে আমাদের কাজটা কি এটা আমরা একটু জেনে নিই। সাবজেক্ট যদি প্যাসিভ হয়, ভার্বের অংশে আমাদের দুইটা কাজ, অতিরিক্ত একটি বি ভার্ব। আচ্ছা, অতিরিক্ত একটি বি ভার্বের কথা বললাম। এখন আমরা এটা আরেকটু বুঝবো, বি ভার্ব সংক্রান্ত আরেকটু আমরা বুঝে নেব। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মূল ভার্বের B3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। কোনো একটা বাক্যের সাবজেক্ট যদি প্যাসিভ হয়, এর মানে সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে না পারে, যেমন এইখানে বই নিজে কিনতে পারে না, এর জন্য সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে করব হচ্ছে অতিরিক্ত একটা বি ভার্ব দেব। এখন বি ভার্বটা কেমন? বি ভার্বগুলো হচ্ছে অ্যামিজার, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এখন অ্যামিজার কখন দেব, ওয়াজ ওয়ার কখন দেব? যদি বাক্যটা দেখি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে নিতে হবে এম অথবা ইজ অথবা আর। আর বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অতিরিক্ত বি ভার্ব হিসেবে নিতে হবে ওয়াজ অথবা ওয়ার। বাক্যের মধ্যে, বাক্যে যদি পূর্বে যদি দেখি যে কোনো মোডাল ভার্ব ছিল, মোডালসগুলো যদি থাকে, যেমন মোডালগুলো কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, মে, কুড, উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। তাহলে অতিরিক্ত বি ভার্ব দেবে হচ্ছে বি। তাহলে বাক্যটা প্রেজেন্ট টেন্স থাকলে এমিজার থেকে একটা নেব, আয়ের জন্য এম, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ, প্লুরাল সাবজেক্টের জন্য আর। বাক্যটা যদি পাস্ট টেন্সের বা অতীত নির্দেশিত কোনো শব্দ থাকে তাহলে নিতে হবে সিঙ্গুলার সাবজেক্টের জন্য, যে সাবজেক্ট দ্বারা একজন বোঝায় তার জন্য হচ্ছে ওয়াজ, যে সাবজেক্ট দ্বারা অনেকজন বোঝায় তার জন্য হচ্ছে ওয়ার। এখন আমরা এই বিষয়টা তাহলে এইটুকু যদি আমরা এখানে প্রয়োগ করি, এ বুক
ফ্রম এ শপ। এই বাক্যের মধ্যে অতীত নির্দেশিত কোনো শব্দ নাই, ধরে নিলাম, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। এখন কিনবার কাজটা একটা বইয়ে করতে পারে না, এর মানে বাক্যটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তাহলে আমরা যদি এইখানে ভার্ব প্রয়োগ করতে চাই, দুইটা কাজ আমরা দেখে আসলাম। অতিরিক্ত একটা বি ভার্ব, অতিরিক্ত বি ভার্ব তাহলে প্রেজেন্ট টেন্সে এ বই সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অতিরিক্ত বি ভার্ব দিলাম হচ্ছে ইজ। আর দ্বিতীয় কাজটা হচ্ছে যেই ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের উত্তরটা হইল ইজ বট। তাহলে এ বুক ইজ বট ফ্রম এ শপ। একটি বই কেনা হয় দোকান থেকে, আচ্ছা, বা লাইব্রেরি থেকে, আমরা লাইব্রেরি দিতে পারতাম। এখন আমাদের এইটুকু আমাদের মূলত সাবজেক্ট সংক্রান্ত বিষয়। সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন এইটুকু বেসিক আমাদের অন্তত প্রয়োজন, আর এরপরে আমরা প্র্যাকটিসের সময়, নিয়মের সময় বাকি বেসিকগুলো আমরা পড়ে নেব বা এখানে আলোচনা করব, মানে এই ক্লাসে বা অন্য ক্লাসে। এখন আমরা যে 10টা নিয়মের কথা বললাম, রুলের কথা বললাম, এই রুলগুলো যদি একটু দেখি, আমরা কিন্তু একটা এক্সাম্পলের একটা লিস্ট দেখে আসছি। এখানে কিন্তু দেখে আসছি আমরা, এইখানে অনেকগুলো হচ্ছে স্ট্রাকচার, অনেকগুলো। এইখানে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের বিষয় আমাদের বুঝতে হবে, সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝতে হবে। তাহলে এগুলো মিলেই হচ্ছে আমাদের মানে রাইট ফর্ম অফ ভার্ব। তবে এইখানে রাইট ফর্ম অফ ভার্বটা এত বেশি কঠিন না, মোটামুটি সহজ। তাহলে সহজ হলেও আমাদের কিছু নিয়ম মুখস্থ করতে হবে, কিছু বেসিকটা বুঝতে হবে, মানে আমাদের অনেক বেশি না সেই সংখ্যাটা। তাহলে আমরা যদি আরেকবার দেখি, এটা হচ্ছে কি কি দেখলাম আজকে। এটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা ভার্বকে 5টা ফর্ম করা যায়, যে কোনো ভার্বেরই 5টা ফর্ম হয়। এই যে এখানে দেখলাম এটা হচ্ছে বেস প্রেজেন্ট, এখানে দেখলাম এই ভার্বটা হচ্ছে এস বা ইএস যুক্ত প্রেজেন্ট। এস বা ইএস আমরা দেখে আসলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের জন্য হয়। আর এইখানে আমরা দেখলাম এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট টেন্স যদি হয়, অতীত বাক্যটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করবে এটা। আর এটা দেখলাম হচ্ছে ভার্বের 3 ফর্ম, ভার্বের 3 ফর্ম হচ্ছে 2টা জায়গায় হয়। একটা হচ্ছে হ্যাভ ভার্বের পরে হ্যাভ হ্যাজ হ্যাড, আর একটা হচ্ছে বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি প্যাসিভ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে আসলাম যে এম ইজ আর এদের পরে ভার্বের 3 ফর্ম হয়। এরপরে হচ্ছে আইএনজি ফর্ম, এটা হচ্ছে নন ফিনিট ভার্বের জিরান্ট আইএনজি ফর্ম হয়, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এগুলো আমরা ধীরে ধীরে মানে এটা আমরা বুঝবো, জানবো। এরপর আমরা আমাদের আবার এখানে ফেরত আসি। বেসিক আর আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে যে একটা বাক্যের ফাইনিট ভার্ব কোনটা, নন ফিনিট কোনটা। এটা আমাদের বুঝলেই আমাদের বেসিকটুকু যতটুকু অল্প একটু প্রয়োজন সেটুকু শেষ। আচ্ছা, বেসিককে আমরা যদি একটু দেখি, ফাইনিট ভার্ব একটা বাক্য লিখি আমি, যেমন ধরো হি gave me a book to read it। এইখানে যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাতে দেখো এখানে গেইভ ভার্ব আছে আর হচ্ছে এখানে রিড ভার্ব আছে। রিড ভার্বটা ফলো হচ্ছে টু দিয়ে, টুর পরে রিড ভার্বটা আছে এখানে। এই বাক্যে তাহলে 2টা ভার্ব আছে, এই 2টা ভার্বের কোন ভার্বটা ফাইনিট, কোন ভার্বটা নন ফিনিট, এটা আমাদের তাহলে জানতে হবে। ফাইনিট এবং নন ফিনিট এই 2টা বিষয় আমাদের একটু জানা থাকতে হবে। এখন এইখানে দেখো চেনার উপায়, তাহলে এটা যদি ডেফিনেশন বলি, যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। আমাদের ডেফিনেশন থেকে চেনার উপায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ভার্বের সাথে ও পূর্বে, 2টা বিষয় কিন্তু, সাথে এবং পূর্বে একটি সাবজেক্ট থাকে, ওই ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব। যেমন আমরা যদি দেখি রিড, এই রিড ভার্বের সাথে এবং পূর্বে আছে হচ্ছে টু, টু অবশ্যই একটা সাবজেক্ট না, এর জন্য এটা ফাইনিট ভার্ব হইতে পারেনি। আর যদি দেখি গেইভ, এই ভার্বটার সাথে হয়েছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা যেহেতু হি একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা থাকার কারণে গেইভ ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর রিড ভার্বটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা কেন নন ফিনিট হইল, কারণ এই রিড ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট নাই, সাথে এবং পূর্বে সাবজেক্ট নাই। আর গেইভ ভার্বের সাথে এবং পূর্বে একটা সাবজেক্ট আছে, দ্যাটস এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আবার আমরা যদি
তাহলে নন ফিনিট ভার্ব ফাইনিট ভার্বে এই ক্ষেত্রে আমাদের কি বিষয়টা, নন ফিনিট ভার্ব ফাইনিট ভার্বে এখানে একটা নোট যদি দেখি, ফাইনিট ভার্বে কি কি প্রয়োগ করতে হবে, টেন্সটা প্রেজেন্ট না পাস্ট, সাবজেক্টের নাম্বারটা দেখতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টের ভয়েসটা দেখতে হবে, ভয়েসটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, আর স্ট্রাকচারাল নিয়ম প্রয়োগ হয়েছে কিনা সেটা দেখতে হবে। এর মানে যত প্রকার নিয়ম, সকল নিয়মই হচ্ছে ফাইনিট ভার্বের জন্য। কোন ভার্বের জন্য? ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা কোনটা? যেই ভার্বের সাথে এবং পূর্বে একটা সাবজেক্ট থাকে, এই ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে আমরা যত প্রকার টেন্সের নিয়ম, নাম্বারের নিয়ম, ভয়েসের নিয়ম, স্ট্রাকচারাল নিয়ম, এই নিয়মগুলো প্রয়োগ করবে হচ্ছে ফাইনিট ভার্বে। আর নন ফিনিট ভার্বের ক্ষেত্রে তাহলে কি? নন ফিনিট ভার্বটা হচ্ছে যে ভার্বের সাথেও পূর্বে সাবজেক্ট থাকে না, সেটাই নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব 3 প্রকার। ইনফিনিটিভ কোনটা? এই যে টুর সাথে ভার্ব ওয়ান যদি ব্যবহার করি, এটাকে বলবো আমরা ইনফিনিটিভ। এর মানে হচ্ছে এইখানে যে আমরা দেখলাম টু প্লাস ভার্ব ওয়ান, এর মানে এটা একটা ইনফিনিটিভ। এখন জিরান কোনটা? জিরান হচ্ছে যে ভার্বের সাথে নন ফিনিট ভার্ব, যেটা যে ভার্বের সাথে সাবজেক্ট নাই এবং ওই ভার্বের সাথে একটা আইনজি ফর্ম আছে, এটা হচ্ছে জিরান্ড। এই পর্যন্ত আমাদের মোটামুটি জানা থাকলেই চলবে। আর পাস্ট পার্টিসিপলটা আমরা পরবর্তীতে জেনে নেব কীভাবে কাজ, কী ব্যবহার। আচ্ছা, তাহলে বেসিকের ক্লাসটা আমরা জেনে নিলাম। এরপরে হচ্ছে আমরা 2টা বা 3টা রুল পড়বো আজকে। রুল পড়ে রুলগুলোকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এখন সাবজেক্ট সংক্রান্ত জটিলতায় যখন আমরা পড়ি, তখন এই বিষয়গুলো সংক্রান্ত একটা নিয়ম আমরা দেখি যে কোনো বাক্যের সাবজেক্টে অবযুক্ত শব্দ থাকলে, আমি একটা বাক্য লিখি বুঝতে সুবিধা হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডের সাথে কিন্তু আমি এস যুক্ত করে দিয়েছি। এখন আমি এইখানে একটা ব্রেকেটে দিলাম, ব্যবহার করো বি মানে হচ্ছে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের মধ্যে কোনটা বসবে, যে কোনো একটা। এখন নর্মালি আমাদের চোখে আসে এই ভার্বটা হচ্ছে ফাইনিট ভার্ব, এই ভার্বের পূর্বে আছে হচ্ছে ফ্রেন্ডস। তাহলে এই ফ্রেন্ডস শব্দটা মাথায় আসার সাথে সাথে আমাদের নজরে আসছে হচ্ছে এই যে এস যুক্ত শব্দটা। এস যখন দেখে ফেলছি তখন মনে হয়েছে যে এই সাবজেক্টে মনে হয় প্লুরাল, তাহলে কি আমি আর ব্যবহার করবো কিনা এখানে। এখন এইটার জন্য আমাদের নিয়মটা মূলত এখানে আর হবে নাকি হবে না। তাহলে কোনো বাক্যের সাবজেক্টে যদি অফ থাকে, এইখানে দেখো এইখান থেকে ওয়ান অফ দ্য পুরোটাই হচ্ছে এক বাক্যের সাবজেক্টে এখানে একটা অফ আছে। তাহলে অফ এর পূর্বে লিখিত শব্দের নাম্বার অনুযায়ী মূলত ভার্ব হবে। কি বললাম? তাহলে অফের পূর্বে কি আছে? অফের পূর্বে আছে এখানে ওয়ান। অফের পূর্বে যেহেতু ওয়ান আছে, তাহলে ওয়ান কি সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান হচ্ছে সিঙ্গুলার, তাহলে এইখানে হবে ইস। কিন্তু প্রথমে কিন্তু আমাদের মনে হয়েছিল যে এখানে কি হতে পারে, আর হইতে পারে, কিন্তু ইসটা হচ্ছে এখানে কারেক্ট। কেন ইসটা কারেক্ট হইল? এখন এটা আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। টু অফ মাই ফ্রেন্ডস, এইখানেও কিন্তু ভার্বটা প্লুরাল, মানে নাউনটা প্লুরাল। এখন ভার্বের সাথে এখন আমরা মানে অ্যামিজার থেকে কোনটা নেব, অ্যামিজার থেকে ইজ নেব না এম নেব না আর নেব, এটা আমরা নির্ভর করবে হচ্ছে বাক্যটা কি সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। তবে আমরা কিন্তু যে নিয়মটা দেখে আসলাম, নিয়মটা হচ্ছে অফ, এই যে অফটা যে আছে, অফের পরে যেটা আছে এইটা অনুযায়ী কিন্তু আমরা ভার্ব ব্যবহার করব না, ব্যবহারটা করব হচ্ছে অফের পূর্বে যে শব্দটা আছে এই শব্দ অনুযায়ী ভার্ব ব্যবহার করব। অফের পূর্বে আছে হচ্ছে টু, আমরা জানি টু শব্দটা হচ্ছে দুইজন মানে তো তাহলে অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কিন্তু এখানে কি হবে আর যখন আমরা এখানে লিখেছিলাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখন অফের পূর্বে যে শব্দটা, এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার, এর জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ইজ। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আর এরপরের নিয়মটা হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে, কি বললাম, কোনো বাক্যের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে বাক্যের ভার্বটি হবে মানে প্লুরাল সাবজেক্টের ভার্ব। আচ্ছা, কেমন? যেমন ধরো এখানে যদি লিখি হি, আই অ্যান্ড হি, আচ্ছা এইভাবে লিখি আমি একটু, আই অ্যান্ড হি। এখন যদি আমি এইখানে বি ভার্বের অপশন দিই, অ্যামিজারের কোনটা হবে?
তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হওয়ার কারণে এখানে অবশ্যই দুইজন, তাহলে আমরা দেব হচ্ছে আর। এখন ওর দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এগুলো নোট আকারে দিয়ে দেওয়া হবে, নোট আকারে দিয়ে দেবো এগুলো। অর দ্বারা যুক্ত দুইটি শব্দের বাক্যের ভার্ব মানে সাবজেক্ট অর দ্বারা যদি যুক্ত থাকে পূর্বলিখিত শব্দের নাম্বার অনুযায়ী মূলত আমরা হচ্ছে ভার্বটি ব্যবহার করব। যেমন ধরো এখানে হি অর আই, এইভাবে যদি আমি দিই, এখানে সেই বি ভার্বের অপশনটাই দিলাম। এর মানে হচ্ছে এই যে অর দ্বারা যুক্ত থাকার কারণে অরের পূর্বে যে শব্দটা আছে এটা অনুযায়ী মূলত ভার্ব দিতে হবে। তাহলে এখানে কি দেব? ইজ। এটা যদি আমি এইভাবে দিতাম অন্যভাবে, যেমন ধরো আই অর হি, তাহলে কি করতাম? তাহলে কিন্তু এই যে এই পাশে আছে আয়ের জন্য কিন্তু হবে হচ্ছে এম, তাহলে আমি ব্যবহার করব হচ্ছে এমটা হবে তাহলে এখানে ভার্ব। কি দেখে হইলো? আই অনুযায়ী। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আরেকটি বাক্য আমরা দেখি, রুল। এই রুলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই রুল থেকে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দুইটা থাকে, অনেক সময় তিনটাও থাকে, মিনিমাম কমপক্ষে একটা থাকেই। মানে এই রুলটা বুঝতে পারলাম মানে 1 নাম্বার মোটামুটি নিশ্চিত। এই রুলটা বুঝতে পারলাম মানে হচ্ছে 1 নাম্বার মোটামুটি নিশ্চিত। এখন এটা হচ্ছে ইফ, আনলেস, হ্যাড, প্রোভাইডেড দ্যাট, এগুলো সবগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি এবং এগুলোর স্ট্রাকচারাল একটা বৈশিষ্ট্য আছে। স্ট্রাকচারটা মোটামুটি প্রায় সেম, এটা সেম স্ট্রাকচারই মানে মেনটেন করে। যেমন এইখানে যদি আমি দেখি কিভাবে আমরা লিখব, যেমন এদের 3টা স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচারটা লিখি আমি, এটাকে কন্ডিশন 1 নাম দিলাম। এদের 3টা কন্ডিশন গুরুত্বপূর্ণ। ইফের সাথে যুক্ত থাকবে একটা সাবজেক্ট। এখন এরপরে হচ্ছে এইখানে যে ভার্বটা লিখব, এই ভার্বটা দিলাম হচ্ছে 1 ফর্মের ভার্ব, অবজেক্ট। এরপরে আবারও সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পরে এখন হচ্ছে আমাদের আবার যে ভার্বটা লিখব, এই ভার্বটাই কি হবে? তাহলে আমরা যদি দেখি যে ইফ যুক্ত মানে ক্লজে, ইফ যুক্ত ক্লজে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এই পাশে অবশ্যই একটা মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। সেটা হতে পারে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, এদের যে কোনো একটা। এবং সেই একই সাথে মোডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস প্রেজেন্ট হয়। তাহলে এইটা হবে ভার্বের এইখানে আমাদের স্ট্রাকচার। এখন তারপরে অবজেক্ট এক্সটেনশন, এগুলো তো আমাদের বিবেচ্য বিষয় নয়। এখন তাহলে আমরা এখানে কি দেখলাম? ইফের সাথে যুক্ত বাক্যটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইফের পরের যে ক্লজটা আছে, এই ক্লজটার যে বাক্যটা থাকবে, এই বাক্যে শ্যাল, উইল, ক্যান, মে, এই মডেলগুলোর একটা ব্যবহার করে ভার্বের বেস প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রুল 1। আচ্ছা, আমরা এখন কন্ডিশন 1-এর পরে কন্ডিশন 2 দেখি। আমরা 2 নম্বর কন্ডিশনটা দেখে আসি। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে ইফের সাথে যুক্ত যেই বাক্যটা থাকবে, এই বাক্যটাতে যদি আমরা দেখি যে ভার্বের 2 ফর্ম বা পাস্ট ফর্ম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমাদের বিবেচ্য বিষয়। যেহেতু এই পাশে পাস্ট টেন্স, সেহেতু আমাদের এই পাশেও পাস্ট টেন্স করতে হবে। শ্যাল, উইলের পাস্ট ফর্ম হিসেবে দেব আমরা উড, ক্যানের পাস্ট ফর্ম হিসেবে দেব হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্ম হিসেবে দেব হচ্ছে মাইট। এবং আমরা জানি মোডাল ভার্বের পরে ভার্বের বেস প্রেজেন্ট হয়। তাহলে আমরা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখি, দেখো এইখানে এবং এই পাশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে ইফের সাথে যুক্ত বাক্যে, তাহলে আমরা মোডাল ভার্বের একটা পাস্ট ফর্ম দেব। সেটা উড হইতে পারে অথবা কুড হইতে পারে অথবা মাইট হইতে পারে। সেটা উড হইতে পারে, কুড হইতে পারে, মাইট হইতে পারে।
এদের যে কোনো একটা দেওয়ার পরে ভার্বের একদম বেস প্রেজেন্ট ফর্মটা দিতে হবে, বেস প্রেজেন্ট ফর্ম দেবো আমরা। এটা হচ্ছে কন্ডিশন 2। আমরা কন্ডিশন 3 নাম্বারটা দেখি, 3 নাম্বার কন্ডিশনটা কেমন। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি ইফের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে একটা হেড এবং হেডের পরে ভার্বের 3 ফর্ম, এইটুকু যদি থাকে, হেডের পরে ভার্বের 3 ফর্ম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মোডাল ভার্বগুলোর যে কোনো একটা ব্যবহার করব। মোডাল ভার্বের পাস্ট ফর্মগুলোর যে কোনো একটা ব্যবহার করতে হবে, যেহেতু হেড হচ্ছে পাস্ট ফর্ম। আর এদের পরে দিতে হবে হচ্ছে একটা হ্যাভ, এবং একই সাথে আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন আমাদের এই বিষয়টা যদি একটু দেখি, এইটুকু হচ্ছে কন্ডিশন 3-র ভার্বের স্ট্রাকচার। ইফের সাথে যুক্ত বাক্যে যদি হেড ভার্ব 3 থাকে, তাহলে আমরা দেব উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের 3 ফর্ম। এই 3টা স্ট্রাকচার আরেকবার দেখি। আমরা কন্ডিশন 1-এ লিখেছি ইফ যুক্ত অংশ যদি ভার্ব 1 থাকে, তাহলে মোডাল ভার্বের সাথে ভার্ব 1 ব্যবহার করতে হবে। ইফ যুক্ত অংশ যদি ভার্ব 2 থাকে, মোডাল ভার্বের সাথে উড, কুড, মাইট, তারপরে ভার্ব 1 ব্যবহার করতে হবে। এই পাশে যদি হেড ভার্ব 3 থাকে, তাহলে উড, কুড, মাইট হ্যাভ ভার্বের 3 ফর্ম ব্যবহার করতে হবে। এটুকুই হচ্ছে আমাদের আজকের বিষয়। আমরা আজকে 2টি নিয়ম দেখলাম, আরেকটা ছোট্ট একটা নিয়ম আছে, এটা দেখে নিতে পারি। আচ্ছা, তার আগে আমি এটার একটা এক্সাম্পল দেখি। যেমন আমি যদি একটা বাক্য লিখি, ইফ আই নো ইউ, আমি যদি তোমাকে চিনতাম, আই, এইখানে আমি ব্যবহার করলাম হচ্ছে টক। আচ্ছা, উইথ ইউ এটুকু বাকি রাখলাম, কারণ অর্থটা ওই পাশে খুব বেশিটা ইম্পর্টেন্ট না, আমাদের স্ট্রাকচার মিলাতে হবে। ইফের সাথে যুক্ত যে অংশটা দেখলাম, এটা একটা দেখলাম। এরপর যদি আরেকটা দেখি আমি, ইফ আই, নূর পাস্ট ফর্ম দিলাম এখানে নিউ ইউ, কমা, এটা কিন্তু কমা, আই, এখানে সেম ভার্বটাই ব্যবহার করলাম, টক, উইথ ইউ। আচ্ছা, এইটা একটা দিলাম। আমি আরেকটা কন্ডিশন লিখি, ইফ আই হ্যাড নন ইউ, কমা, আই, এখানে সেম ভার্বটাই ব্যবহার করলাম সুবিধার জন্য। 3টা বাক্য লিখলাম। এই 3টা বাক্যের কোন কন্ডিশনে কোনটা পড়েছে সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমন আমরা এখানে দেখলাম হচ্ছে ইফের সাথে যুক্ত যে বাক্যটা আছে, সেই বাক্যটার ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এর মানে হচ্ছে একটা মোডাল ভার্ব দেব। তাহলে ইফ আই নো ইউ, ইফ আই নো ইউ, আই উইল টক। আমরা জানি কন্ডিশন 1-এ আমরা দেখে আসছি, এই যে কন্ডিশন 1-এ আমরা দেখে আসছি, ইফ যুক্ত বাক্য ভার্ব 1 হলে এই মোডালগুলোর একটা ব্যবহার করে আমরা হচ্ছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। আর এইখানে দ্বিতীয়টায় দেখলাম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে নিউ। এর মানে হচ্ছে আমরা মোডাল ভার্বের দেব হচ্ছে পাস্ট ফর্ম উড, টক, টি-এ-কে, টক। এইখানে আমরা দেখে আসছি কিন্তু এই যে ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এই পাশে মোডাল ভার্বগুলোর একটা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে মোডাল ভার্বের একটা ফার্স্ট ফর্ম উড ব্যবহার করে ভার্বের বেস প্রেজেন্ট ব্যবহার করেছি, টক। আচ্ছা, এখন এইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হেড ভার্বের 3 ফর্ম আছে। তাহলে আমরা যদি এইখানে দেখি, তাহলে হেড ভার্ব 3 ফর্ম থাকলে কী করতে হবে, একটা মোডাল ভার্বের পরে হচ্ছে একটা হ্যাভ, আর যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বেরই পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। আমরা একটু স্ট্রাকচারে যে একটা দেখি, যেমন এইখানে কিন্তু ইফ আছে, এইখানে তাহলে কত নাম্বার কন্ডিশনে পড়েছে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু আছে হচ্ছে হেড,
আমরা কিন্তু দেখে এসেছি হেডের পরে ভার্বের 3 ফর্ম থাকলে 3 নাম্বার কন্ডিশন। এখানে কিন্তু হেড আছে কিন্তু ভার্বের 3 ফর্ম নাই, এর মানে 2 নাম্বার কন্ডিশন। তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে উড টেক। এরপরে এখানে আরেকটা আছে, দেখো, ইফ আই নিউ দ্য কেস আই অ্যাসিস্ট। এখন এই পাশে যদি আমরা দেখি এটা শুধু ভার্বের 2 ফর্ম আছে, তাহলে এর মানে এটা হচ্ছে ভার্বের 2 ফর্ম থাকার কারণেও আমরা কন্ডিশন 2 লিখব, অ্যাসিস্ট। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এইখানে দেখো আরেকটা বাক্য আছে, ইফ আই ট্রাই আই মাইট হ্যাভ সাকসিডেড। এইখানে তাহলে এখানে কিন্তু আবার বিপরীত করে দিছে, এখানে একটা পাস্ট ফর্ম আছে, হ্যাভ আছে, ভার্বের 3 ফর্ম আছে। তাহলে এটা যদি আমরা একটু বুঝিয়ে দেখে আসি, এখানে দেখো উড হ্যাভ ভার্বের 3 ফর্ম, তার কত নাম্বার কন্ডিশন? 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন এই পাশে কী করতে হবে? এ পাশে দিতে হবে হচ্ছে হ্যাড ভার্বের 3 ফর্ম। তাহলে আমরা কিন্তু এইখানে যেহেতু মাইট হ্যাভ সাকসিডেড আছে 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার কন্ডিশনে আমাদের কাজটা কি? 3 নাম্বার কন্ডিশনের আমাদের কাজটা হচ্ছে এই যে ট্রাই ভার্বটা আছে, এই ভার্বটাকে দিতে হবে হ্যাড ট্রাইড 3 ফর্ম ট্রাইড। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কেউ কোনো অংশ বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিলে আমি নেক্সট ক্লাসে এটা কারেকশন করে দেবো। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবে।